গার্ড দুজন তাই করলো। রাইফেল দুটো নল দুই দিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেইডেন তৎক্ষণাৎ সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিয়ে অন্য হাতে আলতো করে কক্ষের বিশাল দরজাটা সশব্দে খুলে দিলেন। মুহূর্তে বিরাট দরজার কেমন খ্যাচ খ্যাচ শব্দ তুলে খুলে গেল দুদিকে। মেইডেন পা বাড়ালেন কক্ষে, পিছু পিছু মিলাও ঢুকলো। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রেখে মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এমনিতেই গায়ের মাংসের উপস্থিতি বেশ কম মিলার। ফ্যাকাশে চোখ মুখ দেখলে মনে হবে মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে আছে। তার তুলনায় বালতির ওজনটা বেশ বরাবরই বেশি। ওইদিকে মেয়েটার কুচকানো চোখ দেখে পুরো কক্ষে নজর বুলাচ্ছেন। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই কেন? আর শরীর? মাহি মেয়েটার শরীরটা এবার কোথায়? ইরা এবার উদ্বিগ্ন হলো। তক্ষুনি হাতে জিনিসপত্র মিলার হাতে জোরপূর্বক ধরিয়ে দিয়ে পা বাড়লেন এদিক ওদিক। বিশালাকার কক্ষ নয়, এ যেন এক ছোটোখাটো প্লে কোর্ট। অ্যান্টিক আসবাবপত্রে সাজানো রুমটায় আলাদা এক সৌন্দর্য বিদ্যমান যেন। মেজেন চিন্তিত মুখে খাটের নিচে থেকে শুরু করে বাথরুম অবধি সবটা খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে মিলাও পুরো ঘরময় নজর বুলিয়ে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো অদূরের ডিভানে, যেথায় কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। মিলা হাত ভর্তি জিনিসপত্র নিয়েই এগোয় কয়েক কদম। ভয়ার্ত মেয়ে ক্ষণে ক্ষণে ঠোক গিলছে বেশ। সে আবার বিধ্বস্ত শরীর দেখতে পারে না। এ নিয়ে এ বাড়িতে কতজনের বিধ্বস্ত শরীর এরও গেল, তবে কখনো সেসব নিজ চোখে পরখ করেনি কখনো মিলা। করলে না আবার বমি করতে করতে জান চায় মেয়েটার। কিয়ৎক্ষণ বাদে মিলা পা থামায়। ডিভানের কাছে কাপা কাপা হাতটা, ডান হাতটা একটু একটু করে এগিয়ে নেয় ডিভানের উপর পড়ে থাকা মাহির দিকে। বুকটা বেশ ধরাস ধরাস করছে তার। দৃষ্টি হচ্ছে এলোমেলো, না জানি এক্ষুনি কিনা কি দেখতে হয় তার। এসব ভাবনায় ডুবে থেকে মিলার হাতটা থেমে গেল হঠাৎ। ভয় জমে গেল শরীর। সে তখনই চাপা স্বরে ডাকলো মেইডেনকে। মেইডেন, মেইডেন। অত বড় কক্ষ, একরকম পাখির কিচিরমিচির, আর কি আর অত সহজে শোনা যায়? মিলা তখন গলাস্বর উঁচু করে আরেকটু উঁচু করলো, টলমল চোখে ঘাড় বাঁকিয়ে ডাকলো, মেইডেন, কাম সুন। মেয়েটা এখানে পড়ে আছে। এতক্ষণে বোধ হয় কানে ডাক পৌঁছলো ইরার। মানুষটা ছিলেন বাথরুমে জোনে। মিলার ভার তো কর্ণকুহুরে পৌঁছানো মাত্র ছুটে এলেন তিনি। জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার পানে তাকাতে মিলা হঠাৎ ইশারা করলো ডিভানের দিকে। ইরা তক্ষুনি নজর ফেললেন ডিভানে। দেখলেন ওই তো গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে সেখানে। ইরা আর দেরি করলেন না, তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে এক লহমায় মাহির গা থেকে ব্ল্যাঙ্কেটে সরলেন তিনি। পর মুহূর্তে মাহিকে অমন অক্ষত অবস্থায় দেখে দুজনেই কেমন চমকে উঠলেন। অবাক দৃষ্টিতে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন এক আধবার। মেইডেন ইরার মুখ থেকে আচমকা অস্ফুটে বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মনস্টারের সাথে রাত কাটিয়েও এই মেয়ে অক্ষত আছে কিভাবে? মিলাও একই রকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজর এবার দেখছে মাহির নিঃশ্বাসের ওঠানামা। তখনই সে কেমন ঝোঁক গেলে মেইডেনের উদ্দেশ্যে বলে উঠছে, মেইডেন, ও তো মরেনি। ওই যে দেখো, ওর নিঃশ্বাস নিচ্ছে। তার মানে কথাটা শেষ করতে পারেনি মিলা। তার আগে মেজেন ছুটলেন নিজ হাতে পরখ করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মেরে বসলেন মধ্যবয়সী। যান হাতে তর্জনী এবং মাধ্যমা একসঙ্গে ছাকালেন মেয়েটার নাকের সামনে। যেই দেখলেন মায়ের নিঃশ্বাস সত্যি চলছে, অমনি মানুষটার কেমন হতবাক হয়ে গেলেন। হতবাকতায় হতভম্বের ন্যায় কেবল আওড়ালেন, অসম্ভব, অসম্ভব। এর আগে মনস্টারের ক্ষুধা মেটাতে গিয়ে কেউ তো বেঁচে ফেরেনি। তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরলো অক্ষতভাবে? প্রাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? কিভাবে কিভাবে কিভাবে? শেষের টুকু চিৎকার দিয়ে বলে উঠল মেজান। পাশ থেকে মিলা খানিক কেঁপে উঠে এহেন চিৎকারে, অথচ ঘুমন্ত মাহি এখনো ঘুমোচ্ছে। ইরার অমন গলা ফাটা চিৎকারেও তার তেমন হেলদোল নেই মেয়েচার। ইরা নিজেকে সামলালেন কোনো মতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলেন মাহিকে। শুকনো মুখ, ঠোঁট দুটোয় কালচিটে দাগ স্পষ্ট, বোধহয় ফেটে গেছে কয়েক জায়গায়। ঘন কালো চুলগুলোয় জট বেঁধে যাচ্ছে তাই অবস্থা। স্লিভলেস গাউনের একপাশ দিয়ে উন্মুক্ত মেয়েটার বাম পা। ইরা সেদিকে নজর ঘোরালেন, দেখলেন মেয়েটার উরুতে ধারালো
আঁচড়ের গভীর ক্ষত আপাতত রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে বোধহয়। ইরার বিচক্ষণ মস্তিষ্ক বয়সটা তো আর এমনি এমনি হয়নি, তার যথেষ্ট অভিজ্ঞতা নিয়েই বুঝলেন মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গিয়েছে। হয়তো খুব বড় সড়ো না হলেও খুব ছোট্ট নয়। ইরার মায়া হলেও কিনা কে জানে। তার চোখে মুখে অদ্ভুত এক শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে লাগলেন মাহির গাল। তবে পর মুহূর্তে মাহির গালের তীব্র উষ্ণতায় হাতটা কেমন ছিটকে সরিয়ে নিলেন তিনি। এ কি, মেয়েটার সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইরা তৎক্ষণাৎ বিচলিত হলেন। দুহাতে মাহির উষ্ণ গতরখানা ঢাকতে ঢাকতে মিলাকে আদেশ ছুড়লেন। তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো, যাও। মিলা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে চলে গেল ঘর ছেড়ে। বাড়িতেই ডক্টর আছে, মহিলা ডক্টর। এখানকার মানুষদের যিনি সবসময় সেবা দিয়ে থাকেন। খোঁজ নিলে জানা যাবে এই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এদিকে মেজেন ইরা মাহির মুখপানে তাকিয়ে থেকে কেমন হতাশায় ডুবে গেলেন পরক্ষণেই। ছোচখাচো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালেন। তোমাকে যেহেতু প্রথম রাতে মারিনি, তার মানে তোমার কপালে আরো ভোগান্তি আছে মেয়ে, হয়তো তার সবার চেয়ে বেশি। পিটপিট করে চোখ মেলল মাহে। মাথাটা কেমন ভার হয়ে আছে তার। শরীরটা বুঝি আর নড়ছে না তার। টানা দুটো দিন না খেয়ে পড়ে থাকলে থোড়াই শরীর চলবে। মাহি ধীরে ধীরে চোখ দুটো পুরোপুরি খুলল। এমনিতে চশমা ছাড়া দূরের জিনিস খুব স্পষ্ট দেখে না সে। তার উপর প্রেশার ফল হয়, সম্মুখের সকল ভিজুয়ালস যেন এখনো ঝাপসা চোখেই তার। তবুও সে থাকিল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি তার মুখ স্পষ্ট দেখেনি, তবুও মির্জা কেমন ভাঙা ভাঙা কাতর কঞ্চে ডাকলো, আম্মু। মেয়েদের ইরার বুকটা বুঝি হু হু করে উঠল। মাহির সামনে এলে কেন যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে তার জন্য। আজও হচ্ছে তাই। তার মতন অমন গম্ভীর মুখ মানুষটাও যেন মাহির মুখে আম্মু ডাক শুনে নিজেকে সামলাতে বজ্র অপারক। এদিকে মাহি ফের নিজের ভাঙা কণ্ঠে আওড়ায়, আম্মু, কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে আম্মু, একটু হাত বুলিয়ে দেবে? আমার পেটে বড্ড খিদে লেগেছে জানো, কাল থেকে এক ফোঁটা পানিও খেতে পারিনি আমি। যদি পারো এক লোকমা খাবার খাইয়ে দেবে আমায়। আমি না উঠতে পারছি না, শরীর ব্যথা করছে আমার, সহ্য হচ্ছে না কিছুই। মেডেন আর নিজেকে ধরে রাখতেই পারল না। তখনই ছুটে এসে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লহমায় নিজের বুকেই তুলে নিলেন। শক্ত হাতে চাপটে ধরে মাথায় হাত বুলাতে লাগলেন। এদিকে মাহি পরম শান্তিতে চোখ মুদেছে মেজেনের নরম বুকে মুখ লুকিয়ে। হঠাৎ করে হু হু করে কেঁদে উঠে মেয়েটা। এরা উদ্বিগ্ন হলেন, ফের হকচকিয়ে মাহিকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এইভাবে? মাই ঠোঁট কামড়ে কাঁদছে যেন। তার উপচে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে না বেরোয়, তবে কান্নারা কি আর বাঁধ মানে, তারা ঠিকই ঠিকরে বেরিয়ে আসছে চোখ থেকে। মাহি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, তুমি আমার আম্মু নও। আমার আম্মুর গায়ের ঘ্রাণ নেই তোমার গায়ে। তার মানে আমি এখনো এই নরকে আটকে আছি, মরিনি আমি এখনো। কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যি পারছি না সহ্য করতে। মেডেন ইরার কণ্ঠ রোধ হয়েছে এ পর্যায়ে। মেয়েটাকে কি সান্ত্বনা দিবেন তিনি, যিনি কিনা নিজে বিগত 10টা বছর ধরে এই জেলখানায় আটকে আছেন। ইরা নিজের ভাবাবেগ খুব একটা বুঝতে না দিয়ে খানি গলা ঝেড়ে খাকারি দিলেন। ইস, গলার কাজটা যা ব্যথা করছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ 2 হাতে শক্ত করে চেপে ধরেছে কঞ্চা। ইরা সময় নিয়ে বললেন, উঠো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলেই তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বাঁ হাতের কবজি টেনে ধরে মাহি। ইরা থমকালেন, ঘাড় বাঁকিয়ে তাকালেন পরক্ষণে, ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মাহি কান্না থামিয়ে কেমন ইতস্তত করছে। ইরার ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে ঘামে চেপে চেপে দুর্বল শরীরটা কোনো মতে উঠে বসেছে বিছানায়। ওদিকে ইরা এখনো অপেক্ষমান উত্তরের আশায়। মাহি বেশ সময় নিয়ে বলল, আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই। মেরিন মুচকে হাসলেন এহেন কথায়। খানিকটা এগিয়ে এসে আলতো করে ধরে করে রাখলেন মাহির মাথায়, নরম কঞ্চে আওড়ালেন, ব্যাস, এইটুকুই। আমি আরো ভাবলাম কি নাকি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো।
মাহি সামান্য মাথা কাত করে। মেইজান তখনও আলতো হেসে চলে গেলেন কক্ষের বাইরে। মাহি রয়েছে বিছানা থেকে নামার প্রয়াস চালায়, কিন্তু শরীরের তীব্র ব্যথায় পা অবধি নড়াতে পারছে না মেয়েচা। তার উপর গাটা হুট করেই এত ঘামলো কেন যেন কে জানে। এরকমটা তো হয় সাধারণত জ্বর ছাড়লে। এর মানে কি তার জ্বর এসেছিল? কই, সে তো কিছু টের পেল না। মাহি বেশ কষ্টে নিজের পা দুটো নাড়ালো কোনো রকম। সময় নিয়ে মেঝেতে পা দুটো বিছিয়ে উঠতে গেলে বিপদ ঘটল আরেকটা। অনেকক্ষণ শুয়ে বসে থাকায় পা দুটো অবশ্যই গেছে তার। এখন ধরেছে ছিছি, ইস, এখন কিভাবে নড়বে সে? মায়ের চুপচাপ দাঁড়িয়ে বিছানায় বসে রইল কিয়ৎক্ষণ। পা দুটো খানিক স্থির হতে উঠে দাঁড়ায় ফের। এবার হাঁটতে পারছে কোনো রকম। একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, তাও ব্যাপার না। হাঁটতে তো পারছে, এই অনেক। মাহি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল ঘরের একপাশের বুড়োটা দেয়াল জুড়ে থাকা জানালার নিকট। সেথায় বিছিয়ে রাখা ছোট্ট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসলো সেথায়। জানলা দিয়ে হালকা উঁকি দিয়ে বাইরে তাকাতেই এক মুহূর্তর জন্য হাঁ হয়ে গেল মেয়েটার মুখ। অদূরের বাগানটা দূর থেকেই কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসম ট্রির নিচটা কেমন গোলাপি রঙে সেজেছে দেখো। বেসামাল বাতাসে তীব্র দুলুনিতে উড়ছে ফুলের পাপড়িগুলো। একবার উড়ছে সোজাভাবে, আরেকবার উড়ছে টর্নেডো আকারে। মায়ের মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন। এর আগে কখনো সে চেরি ব্লসম ট্রি স্বচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি তার, যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠেছে তার। মাহির কৌতূহলী মন একবার চাইল চেরি ব্লসম ট্রির বাগানে নিচে গিয়ে দাঁড়াতে, তবে শরীরে এহেন বেগতিক অবস্থায় কিভাবে নামবে সে? মাহি নিজের মনে উত্থাপিত হওয়া এরূপ তীব্র ইচ্ছেটা কোনো মতে দমিয়ে রাখলো। পরক্ষণই উঠে দাঁড়ালো বসা ছেড়ে। এরই মধ্যে ঘরে এসে হাজির মেইজেন, হাতে এক সেট সাদা কালো মিশেলে কাপড়। তিনি এগিয়ে এসে খানিক অস্বস্তি নিয়ে বললেন, আসলে তোমার মাপ অনুযায়ী কোনো কাপড় নেই আমার কাছে, তবে এগুলো পেয়েছি যা একটা সময় মেলা পড়তো। ওর এখন আর এসব সাইজে হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা, তুমি কি এগুলো পরবে? মেইডেন এহেন ইতস্ততা স্বাভাবিক। মাই কিয়ৎক্ষণ কাপড়গুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন আহত হাসলো। হাত বাড়িয়ে কাপড়গুলো নিতে নিতে আওড়ালো, এখন অত পছন্দ অপছন্দ দেখিয়ে লাভ আছে? পড়তে যেহেতু হবে সেহেতু অত কথা বাড়িয়ে লাভ নেই। মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেলেন ঘর ছেড়ে। সদ্য গোসল ছেড়ে বেরিয়েছে মাহি। মাথা ভর্তি ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে পানি। ছোটোখাটো গায়ে জড়িয়েছে লম্বা সাদা কালো মিশেলের গাউন, যা গড়িয়েছে মেয়েটার পা থেকে মাথা নিচ অবধি স্পর্শ করেছে মেঝে। মাহি এক হাতে জামাটার একাংশ চেপে ধরে এগোচ্ছে ধীর পায়ে। একে তো শরীরে ব্যথা, তার উপর এত লম্বা গাউন, উফ, এ যেন জ্বালার উপর জ্বালা। মাহি কোনো মতে জামা ধরে এসে থামলো ঘরের বড় ভ্যানিটি টেবিলের সামনে। টেবিলের উপর দেয়ালের সঙ্গে ফিট করে রাখা বিশাল এক গোলাকার আয়না। তার সামনে দাঁড়িয়েই মাহি তাকায় নিজের পানে। আহারে, মুখটার সে কি করুণ অবস্থা! তার ঠোঁট দুটো কেটে ফেটে গিয়েছে, যাচ্ছে তাই অবস্থা। কপালের এক পাশে পড়েছে কালছিটে দাগ। ফর্সা কণ্ঠায় রাগ বসেছে নখের আঁচড়ের। জমেছে বিরাট ক্ষত। দুগালের স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। নিজের এহেন রূপ আয়নায় দেখে বুকটা কেমন ভার হয়ে গেল মাহির। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে ভাবল, আর ঠিক কতদিন এই জ্বালা সইতে হবে আমার? আর কতদিন ওই নরক পিশাচটার অত্যাচার সহ্য করতে হবে আমার? আমি কি আদৌ কোনোদিন রেহাই পাবো ওর হাত থেকে? ভাবতে ভাবতে মাহি হঠাৎ টের পেল তার পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। এখন তো পাকস্থলীও বোধহয় ডেকে বলছে। এবার দয়া করে একটু খাবার খাবোই। মায়ের ক্ষুধা বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ উদ্যত হলো বাইরে বেরোতে। তবে কক্ষের বাইরে একটুখানি উঁকি দিয়ে যে দেখলো, যেই না দুয়ারের 2 ধারে দাঁড়িয়ে আছে সশস্ত্র বডিগার্ড, অমনি বেচারি পা দুটো জমে গেল যেন। এখানে পাহারাদার দিয়ে রেখেছে তার জন্য? ওই লোক কি তবে ভাবছে সে পালিয়ে যাবে? মাহি আর ভাবতেই পারল না। এই মুহূর্তে ক্ষুধার চোটে বুক ফেটে যাচ্ছে তার। যেভাবে হোক একটু হলেও খাবার খেতেই হবে।
তাই যেই ভাবনা সেই কাজ। মাহি মনে মনে একটা সাহস সঞ্চার করে পাবারা কক্ষের বাইরে চোখ দুটো কুঁচকে ঘর ছেড়ে বেরিয়ে যেই চের পেল বডিগার্ড দুজন তাকে কিচ্ছুই বলছে না, অমনি চোখ দুটো পিটপিট করে খুলল মাহি। সম্মুখে তাকাতে এক দফা ঝটকে খেলো যেন। একই বডিগার্ড দুজন মাথা অমন নুইয়ে রেখেছে কেন? এতক্ষণ তো ঠিক ওই মাথা উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল, তাহলে এখন আবার কি হলো? মাহি ফ্রিকুচকে এদিক ওদিক তাকায়। অত বড় করিডোর, তাও আবার গোলাকার, কোন দিক দিয়ে নামবে সে? গতকাল এসেছিল কোন পথে তাও তো ভুলে গিয়েছে মেয়েটা। মাই কেমন অসহায় ভঙ্গিতে গার্ড দুটোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। এক্সকিউজ মি, নিচের নামার পথটা কোন দিকে? জিপ না থাকা গার্ড দুটো কিভাবে কথা বলবে? মাহি থোড়াই জানে তারা কথা বলতে পারবে না, তাই তো ক্ষুধার্ত মেয়েচা বিরক্ত হয়ে তক্ষুনি ঘর ঘুরে এসে দাঁড়ালো গার্ডদের সামনে। কিন্তু মা, গার্ড দুটো মেয়েটার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি পিঠ ঘুরিয়ে দাঁড়ালেন। মাহি আশ্চর্যই বনে গেল যেন। লোক দুটো তাকে দেখে মুখ লুকালো কেন? সে কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি? মাহি তেতে গিয়ে যে না কিছু বলতে যাবে, অমনি গার্ডদের মধ্যে থেকে একজন হাত উঁচিয়ে বাঁ দিকে ইশারা করলো। মাহি বুঝলো ওইদিকে রাস্তা। মেয়েটা কেমন গাল বাঁকিয়ে বিড়বিড় করতে করতে এগুলো সে পথে। ভূত ভূত! চেঁচাচ্ছে সিদ্ধার্থ। মাইকে হুট করে সামনে দেখে ভয়ে তটস্থ বেচারা, কানে হেডফোন গুঁজে চোখ বুজে হাঁটছিল সে। কেন যেন চোখ দুটো হালকা মেলাতেই সামনে পড়লো মাহি। দুহাতে গাউন উঁচিয়ে এগোচ্ছে মেয়েচা। তাকে দেখে জড়সড় সিদ্ধার্থ একের পর এক প্রলাপ জুড়ছে। ভূত ভূত! মাহি হতভম্ব, হতবাক চোখে এক দফা নিজের দিকে চোখ বুলালো। সে আবার ভূত হলো কবে থেকে? এ লোক কি পাগল হয়ে গেল নাকি? মাহি খানিকটা এগিয়ে আসতে নিলে ভয়ে পিছু ছুটল সিদ্ধার্থ। দৌড়ে গিয়ে লুকোলো করিডোরের রাখা বড় নারী ভাস্কর্যটির পেছনে। দু হাত দিয়ে মাহির দিকে দূর দূর করতে করতে শুথল। শুশু! যা ভাগ, যা ভাগ! মাহি এবার তিতি বিরক্ত মেজাজ দেখিয়ে আওড়ালো। কিসব যা তা বলছেন আপনি? আমি ভূত হতে যাবো কেন? হ্যাঁ, সারা রাত চিৎকার করতে থাকা গলা ভেঙে গিয়েছে মাহির। কণ্ঠ শোনাচ্ছে ইঁদুরের চিকচিকের মতন। সেই কণ্ঠকে ভূতের কণ্ঠ ভেবে আরেক দফা ভয় চেঁচিয়ে উঠে সিদ্ধার্থ। দুহাত জোর করে বলতে থাকে। হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করো প্রভু, রক্ষা করো। অল্প বয়সে মরে যাওয়া মেয়েদের অতৃপ্ত আত্মা থেকে রক্ষা করো আমার মতো হ্যান্ডসামকে। এখনও তো আমার বিয়েও হলো না। মাই হাসবে নাকি কাঁদবে কে জানে। সিদ্ধার্থের অমন ব্যাককেলি কথাবার্তায় না হেসে থাকাটাও বড় ভাবনার বিষয়। মাহি কিছুটা এগিয়ে এলো, হালকা হেসে বলল। আমি ভূত নই। সিদ্ধার্থ বোধহয় একটু আচ্ছু বিশ্বাস করলো কথাটা। ভাস্কর্যের পেছনে লুকিয়ে থেকে সন্ধিকে গলায় আওড়ালো। তুমি মরনি কালকে রাতে? এন কথা মেজাজ চটলো মাহির। দাঁত হয়ে গেল কচমচ। মেজা তখনই কপাল গোটা কতক ভাঁজ ফেলে ঝাঁজ দেখিয়ে বলল। কেন মরতে যাবো শুনি? সিদ্ধার্থ এবার বেশ সিরিয়াস। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সত্যি বেঁচে আছে। তার মানে মনস্টার তাকে মারিনি। কিন্তু কেন? এর আগে তো এ প্যালেসে এমন যা কখনো হয়নি। তবে আজ কেন? মেয়েটা কি তবে স্পেশাল কেউ? ওর মাঝে কি তবে স্পেশাল কিছু আছে? সিদ্ধার্থ রয়েছে বেরিয়ে এলো ভাস্কর্যের পেছন থেকে। মাহি থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সন্ধিহান গলায় বলল। গলা ভাঙলো কিভাবে? মাহির মুখাপটা সঙ্গে সঙ্গে নেমে এলো রাজ্যের আধার। চোয়াল হলো শক্ত। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়। কপালে ছিল বলে? শত হলেও এই কপালে মির্জা সায়ান মুগ্ধ নামক অভিশাপ লেপটেছে বলে কথা। সিদ্ধার্থের ঠোঁট গোল করে শব্দ তুলল, খানিক মাথা নাড়িয়ে জানতে চাইল। বাই দ্য ওয়ে, এই মির্জা শায়ান মুগ্ধটাকে? তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। হতবাক কণ্ঠ ফুরে বেরিয়ে আসে। কে আবার, যাকে সবাই মনস্টার বলে? এবার যেন আকাশ থেকে পড়ল সিদ্ধার্থ। চোখে মুখে তার লেপটে গিয়েছে একরাশ অবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলল। কিন্তু মনস্টারের নাম তো মির্জা শায়ান মুগ্ধ নয়, ওনার নাম তো অধীর রায়। কি বলছেন? তিনি তো আমাদের সবার কাছে পরিচয় দিয়েছিল মুগ্ধ নামে। সিদ্ধার্থ এবার মাথা চুলকাচ্ছে। মেয়েটার কোনো কথাই যেন কানে ঘটে ঢুকছে না তার। কিসব মির্জা ফির্জা বলছে। সিদ্ধার্থ খানিক চোখ সরু করে তাকায় মাহির পানে অবিশ্বাসের কণ্ঠে বলে। তুমি সত্যি ভূত নও তো? মাই হেসে ফেলল। নিজ থেকেই নিজের ডান হাতটা বাড়িয়ে দিল সিদ্ধার্থের দিকে বলল। চাইলে পর করে দেখতে পারেন। সিদ্ধার্থ আলতো হেসে হাতে ধরতেই যাবে, অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরল মাহির বাড়ন্ত হাত। অতঃপর চোখের পলকে মেয়েটাকে
এক হ্যাচকা টানে নিয়ে এলো নিজের কাছে। ঘটনা প্রবাহ এত তাড়াতাড়ি ঘটলো এবং মাহি এবং সিদ্ধার্থ দুজনেই বুঝি হকচকাতে অবধি পারল না। মাহি তড়িৎ মাথা উঁচিয়ে দেখে সে আপাতত মুগ্ধের বুকের কাছে দাঁড়িয়ে আছে বেশ নিবিড়ভাবে। মুগ্ধ তার হাতটা এত শক্তভাবে চেপেছে না, মনে হচ্ছে হাতটা বুঝি এই খুলেই পড়বে কবজি থেকে। ওদিকে সিদ্ধার্থ কেমন ভয়ার্ত ঢোক গিরে মাথা নুয়ে রেখে দাঁড়িয়ে আছে। মুগ্ধ নামক গম্ভীর মুখ পুরুষ তার দিকে তাকিয়ে আছে অগ্নি দৃষ্টিতে। হালকা খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালখানা তীক্ষ্ণ হয়ে আছে ব্লেজের ন্যায়। দাঁতগুলো কিরমির করছে, যার শব্দ বেশ কানে যাচ্ছে সিদ্ধার্থের। ওইদিকে মাহি মোচড়াচ্ছে নিজের হাতখানা ছাড়ানোর ব্যাপক প্রয়াস চালাচ্ছে মেয়েটা, তবুও লাভের লাভ যেন হলোই না, উল্টো ব্যথা বাড়ল হাতের। মুগ্ধ তখন দাঁত কিরমির করে কঠিন গলায় মাহিকে বলল, Go to your room right now. বলে মুগ্ধ ছেড়ে দিল মাহির হাত। শক্ত মুখে দু হাত পকেটে গুজতে মাহি ফিরল তার দিকে। ঘাড়তারামি করে বলল, আমি নিচে যাব, ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যা, মেড নিয়ে আসবে। মুগ্ধের শক্ত কথাতেও শুনল না মাহি, উল্টো তেরামি করে ঠায় দাঁড়িয়ে রইল। মেজাজ খিচল মুগ্ধের। তক্ষুনি সুদর্শন যুবক এসে এগিয়ে মাহি ডান হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে দিল মেয়েটার পিঠের সঙ্গে। মাহি কুকিয়ে উঠে ব্যথায়, চোখ মুখ কুচকাতেই তার চোয়াল শক্ত করে আঁকড়ে ধরে মুগ্ধ। রাগে গজগজ করতে করতে আওড়ালো, আর একবার ওই জিভ দিয়ে আমার অপদ্ধতি করা দুঃসাহস কর, তোর এই জিভ কেটে রাস্তার কুত্তাকে খাওয়াবো আমি। নিচে যাওয়ার খুব শখ তাই না বান্দির মেয়ে? তাহলে কাজ খায়, তোকে তুলে এখান থেকে ফুটবলের মতো ছুঁড়ে মারা নিচে। তখন শুধু নিচে নয়, একেবারে উপরে সহ পৌঁছে যাবে। আটকে উঠে মাহি খানিক ফোপাতেই তাকে ছেড়ে দিল মুগ্ধ। দু হাত ফের পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, গো ব্যাক টু ইউর রুম নাও। মাহি তাই করলো। দু হাতে গাউনটা ধরে দৌড়ে চলে গেল নিজের কক্ষের দিকে। এদিকে এসে আড়াল হতে সিদ্ধার্থ আলগোছে কেটে পড়তে চাইলে আচমকা তার গলা চেপে ধরে মুগ্ধ। বেচারা সিদ্ধার্থ হতভম্ব। শক্তিশালী পুরুষ তার গলা চেপে ধরে তাকে ধীরে ধীরে উপরে তুলছে। রাগে হিতাহিত জ্ঞানচন্দ্র মানুষটার ঘাড়ের রগগুলো কেমন মোটা হয়ে গেছে, ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে দেখো। সিদ্ধার্থ যখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছে, ঠিক তখনই মুক্ত কেমন হিংস্র হুঙ্কার ছুড়ে বলে উঠছে, আমার শিকারের দিকে হাত বাড়ানো তো দূর, নেক্সট টাইম জাস্ট চোখ তুলে তাকালে তোর কলিজা টেনে ছিঁড়ে নিয়ে আসবো। কেউ ব্লাডি আসো, একদম মেরে ফেলবো তোকে, মাইন্ডেড। গাল ফুলিয়ে দাঁত কিরমির করছে মাহি। দুপা মেঝের দিকে ঝুলিয়ে বসে আছে বিছানায়। যখন তখন লোকটা ধমকায়, উড়ে এসে জুড়ে বসে এক প্রকার। কেন? সে আমাকে নিজ আস্তানায় নিয়ে এসেছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, মাহির এহেন অতর্কিত ভাবনার মাঝে ঘরে সার্ভিং র্যাক নিয়ে প্রবেশ করলেন মেজেন ইরা। মাইকে বিছানার এক কোণে অমন গাল ফুলিয়ে বসে থাকতে দেখে তিনি কেমন ফ্রু কুচকালেন। সার্ভিং র্যাকটা ঠেলতে ঠেলতে এসে দাঁড়ালেন বিছানার অন্য পাশে। অতঃপর র্যাকটায় ঠায় দাঁড় করিয়ে রেখে দুই কদম বাড়িয়ে এসে বসলেন মাহির একদম গা ঘেঁষে। মাহি নরমচরণ লোনা। মেডেন তখনও আলতো করে এক হাতে জড়িয়ে ধরলেন মাহিকে। নরম কণ্ঠে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? হুট করে এত রেগে গেলে যে? মায়ের ফর্সা মুখখানায় ছেয়ে আছে লাল আভা। সরু নাকের পাটাটা লাল টুকটুকে রং ধারণ করেছে। সে প্রত্যুত্তর গাল ফুলিয়ে নিজের ভাঙা কণ্ঠেই জবাব দিল, না রেগে নেই। মেয়েটার কথায় স্পষ্ট রাগ। নরম সরম মেয়েটা তবে রাখতেও জানে। মেজেন স্মিত হাসলেন। মাইকে ছেড়ে দিয়ে কপচ তারা দেখিয়ে বলেন, খাবারটা খেয়ে নাও, শুনলাম তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে। মাই খাবার খেতে নারাজ। তখনই বুকের কাছে দুই হাত বেঁধে মুখ ঘোরালো অন্যত্র। ভাঙা কণ্ঠে বেশ ঝাঁজ ছেলে বলল, খাবো না আমি, নিয়ে যান এসব। মেডেন অবাক হলেন এহেন উত্তরে। চোখে মুখে একরাশ হতবাকতা লেপচে নিঃসুতলেন। ও মা, তা কেন? তুমি না বললে তোমার ক্ষুধা লেগেছে, তাহলে এখন খাবে না কেন? মাহি তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি। সবটা কেমন যেন ভীষণ বিষাক্ত লাগছে তার কাছে। এই আলিশান প্রাসাদের ন্যায় বাড়ি, রক্ষী, প্রহরী, আর সবশেষে ওই মনস্টার। সবাইকে এত বিরক্ত লাগছে কেন? মেয়েটা নিজের বিরক্তি নিয়েই জানালো, প্লিজ কৈফিয়ত শুনতে চাইবেন না, আমার ভালো লাগছে না কিছু। খাবার নিয়ে যান, আমার ক্ষুধা পেটেই মরে গেছে। মেয়েটা অসহায় চোখে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মুখে কিছু খুলে বলতে যাবেন অমনি কক্ষের দুয়ারের দ্বার থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠ। বাংলার শেষ নবাবের বংশধর
ওরফে শ্রেষ্ঠ নাকি কাঁদনি, কথায় কথায় গাল ফুলানি। খাবার খাচ্ছিস না কেন? এহেন কথা তুক্ষুনি বসা ছেড়ে উঠে দাঁড়ালেন মেজার, মাথাটা তস্র নুয়ে সরে দাঁড়ালেন কয়েক কদম। এদিকে মুগ্ধের অমন ঠেস দেওয়া কথা কর্ণ ঘুরে পৌঁছতেই মাহি কেমন বিরক্তিতে মুখ কুচকালো, মুখটা আগের ন্যায় অন্যদিকে ঘুরিয়ে রেখে ফটাফট বলল, খাবো না আমি, তাতে আপনার কি? দেখি আমি না খেয়ে থাকলে মরতে পারি কিনা। গম্ভীর পুরুষ বাঁকা হাসলো এহেন কথায়, দুহাত পকেটে গুজে রেখে পা বাড়ল সম্মুখে, গমগমে করায় আদেশ চলল। আউট। মেজেন তক্ষুনি মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ঘরে ছেড়ে। মুগ্ধ তখন এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি এখনো মুখ ঘুরিয়ে রেখেছে, তা দেখে গম্ভীর পুরুষ কেমন সুকুচকায়। তক্ষুনি শক্ত হাতে মাহির মাথার পেছনের চুলগুলো চেপে ধরে। মাহি কুকিয়ে উঠছে, চোখে মুখে কুচকে ফেলে ব্যথায়। মুগ্ধ তখন শক্ত হাতে মেজার মাথা ঝাঁকিয়ে কটমট করতে করতে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু ইগনোর মি চাশমিশ। নেক্সট টাইম থেকে আমি কথা বলার সময় তোর সম্পূর্ণ মনোযোগ যেন অলওয়েজ আমার উপরেই থাকে। আদারওয়াইজ তোর এই ছোট্ট কান দুটো কিন্তু সারা জীবনের জন্য কথা শোনা বন্ধ করে দিবে। মাই নাক টানো সামান্য, চোখ দুটো তার এখনো কুচকে থাকায় মুগ্ধ তুলল আরেক গর্জন। চোখ খোল, বেয়াদবের বাচ্চা। তক্ষুনি সপ্তদশী নিজের ছলছল চোখ জোড়া খুলল, মুহূর্তেই থমকালো চারপাশ। মায়ের ছোট্ট মুখখানা বেশ নিকটে সুদর্শন যুবকের মুখ, ঘন কালো পল্লবিত, বাদামি চোখ দুটো যেন নিখাত ঘন জঙ্গল, লম্বাটে মুখ তার, খোঁচা খোঁচা দাড়িতে আবৃত তীক্ষ্ণ চোয়াল, একদম তীরের ফলার ন্যায় খাড়া নাক, তামাটে পোড়া বাদামি ঠোঁট দুটোর ডান পাশে খানিকটা ক্ষত জাতীয় কিছু। লোকটা সে মারাত্মক ফর্সা, তার ফর্সাটে ললাটে মাথা ভর্তি উস্কো খুস্কো চুলগুলো খানিক আঁচড়ে পড়েছে যেন। বাম কানে লতিতে আটকে রাখা একখানা প্লাটিনামের গোল রিং জাতীয় দুল হবে। মানুষটার গা থেকে ভেসে আসছে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ। মাহি জানে না এই পারফিউমের নাম, জানে না হঠাৎ তার হৃদয় থমকানোর কারণ। এর আগে থোড়াই এত কাছ থেকে কোনো পুরুষ মানুষকে দেখেছে সে সপ্তদশীর পেচে, হঠাৎ করেই গুড়গুড় করে হলো কেন যেন। তার নিখাত সৌন্দর্য মণ্ডিত গোলাপি অধরজোড়া কাঁপছে তিরতির করে, যেন বলতে চাইছে কিছু। মুগ্ধ নামক সুদর্শন যুবক ক্রিয় হাসি টানল ঠোঁটের কোণে, পরের মুহূর্তেই সেই হাসি গায়েব হয়ে গেল কোথায় যেন। মাহির চোখে চোখ রেখে ঝাঁঝালো কঞ্চে বলা, আই নো আই এম টু হ্যান্ডসাম। তা বলে এভাবে চোখ দিয়ে গেলে খেতে হবে আমায়? এর আগে কখনো সুন্দর পুরুষ দেখিস না? নির্লজ্জ মেয়ে ছেলে। ছি ছি, কিভাবে হাঁ করে তাকিয়ে আছিস? যা এক গ্লাস পানিতে ডুবে মর, যা। মাহি বুঝি নিজ কাণ্ডে নিচে লজ্জিত এবার। তখনই নয়ন নামালো নিচে, ভীষণ অস্বস্তিতে নচর করতেই তার চুলগুলো আরেকবার টান বসায় মুগ্ধ। অন্য হাতে তক্ষুনি মাহির চোয়াল চেপে মুখটা খানিক উঁচু করে চোখাচোখি করলো ফের। মাহির এবার আর সাহসে কুলোচ্ছে না মুগ্ধর চোখে চোখ রাখতে। তবু মির্জা কেমন বেশ করে নিজেকে সামলে তাকালো মুগ্ধের মুখপানে, কটমটিয়ে তাকিয়ে আছে মুগ্ধ। দাঁত খিচে হিসিয়ে বললাম, না খেয়ে কেউ মরে না বান্তির মেয়ে। মানুষ মরে যন্ত্রণায়, একাকিত্বে এবং কষ্টে। তোকে আমি সবগুলো দেব, জাস্ট একটু সময় নিয়ে, রয়ে শোয়ে, কিন্তু দেবই। মাইক ঠোক গেল সামান্য। এহেন মোটা মোটা কথা কোনো কালেই ঘটে ঢুকে না তার, আজও ঢুকলো না বই কি। সে কেমন অবাতের ন্যায় তাকিয়ে থাকতে মুগ্ধ তাকে ছেড়ে দিল। কাটকাট কণ্ঠে আদেশ ছুড়ল, এক্ষুনি খাবার খাবি। মাহি চুলের ব্যথা এখনো কুচকে রেখেছে মুখ, তার উপর চোয়ালের ব্যথা নতুন করে যোগ হলো। এরই মধ্যে মুগ্ধের অমন আদেশ যেন জ্বলা আগুনে ঘি ঢাললো এক প্রকার। মাহি কেমন তেতে গিয়ে বলল, না, খাবো না। অবাধ্য পুলিটা ছোট গলিয়ে অস্ফুটে বের হতে মেয়েটার নরম সরম ডান গালচায় সপাটে এক থাপ্পড়ই তৎক্ষণাৎ হতভম্ব বনে গেল মাহি। কানের পাশ দিয়ে বুঝি ভো শব্দ তুলে উড়ে গেল এক বিশাল কিছু। সময় নিয়ে এক হাত তার উঠে গেল ব্যথায় জ্বলতে থাকা গালের উপর। মেয়েটা কেমন নাক টানছে এবার, খানিক ফোপাতে ফোপাতে আলতো করে হাতের উঁচু পিছু চোখ দুটো মুছে নিয়ে আদো আদো বুলিতে আওড়ায়, এই যখন তখন না মেরে আপনি আমায় একেবারে মেরে ফেলুন, তাও
বাকিটা শেষ হবার পূর্বে তার বাম গালটাতে একই রকম ভাবে বসলো মুগ্ধের শক্তপোক্ত হাতের 5 আঙ্গুলের ছাপ। মাহি এবার ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। দুই গালে হাত রেখে চেপে ভীষণ কষ্ট নিয়ে আচমকা চেঁচিয়ে বলে উঠছে। কথায় কথায় গায়ে হাত তুলেন কেন আপনি? মুগ্ধ দাঁত চিবয়, শক্ত চোয়ালে কটমট করতে করতে বলে। গলার স্বর নামিয়ে কথা বল বান্দির মেয়ে। মায়ের শরীর জ্বলছে রাগে, গাল জ্বলছে থাপ্পড়ে রয়েছে, তবুও মির্জা সে কি তেজ, সে আবারও অবাধ্যতা দেখিয়ে বলল। বলবো না। কি করবেন? কথাটা শেষ হতে না হতে অমনি মাহির গলা চেপে ধরে মুগ্ধ। মাহি হক চোকায়, গলা ছাড়ানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকতেই মুগ্ধ নিজের মুখটা নামিয়ে আনলো মায়ের মুখ বরাবর, তত ধর চেপে অগ্নি দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থেকে গম্ভীর অথচ ঝাঁঝালো কঞ্চে আওড়ায়। একদম কাঁচা খেয়ে ফেলবো। আই রিপিট, একদম কাঁচা। যদিও আমি এ পর্যন্ত হিউম্যান মিট ট্রাই করিনি, বাট তোর বাড়াবাড়ি বেড়ে গেলে আমি হয় শুরুটা তোকে দিয়েই করবো। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির, কাশছে অনবরত। মুগ্ধ দেখলো বাঁকা হেসে তখনই ছেড়ে দিল মাহির কঞ্চ। ছাড়া পেতে অস্থির মাহি পাগলের ন্যায় বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মুগ্ধ তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, মনের মধ্যে মায়ার লেশ মাচড়ে। সে উচ্চ মেয়েটাকে আদেশ ছুড়ে বলল। লাস্ট বার বলছে, খাবে কিনা বল। মাহির নিঃশ্বাস ফেলছে ঘন ঘন, উত্তর দেওয়ার পরিস্থিতিতে সে নেই। মুগ্ধ ধরে নিল মেয়েটা বোধহয় আবারও অবাধ্যতা করছে তাই তো সে কেমন এক হাত উঁচিয়ে ঘাড় ডলতে ডলতে মেজাজ খিচে বলল। ফাইন, খেতে হবে না তোর। এমনিতেই গত রাত থেকে আমার প্রাড়া যথেষ্ট ক্ষুধার্ত। চল তাহলে, তোকে ওর পেটে চালান করে দিয়েছি। হট। প্রাণার কথা শুনতে এতক্ষণের বিড়ঙ্গনা ভাবস্রোত এক নিমিষেই পালালো মাহির। মেয়েটা তখনই দিন দুনিয়া ভুলে লাফ দিয়ে নামলো বিছানা হতে, ভয়ের তো ঢোক গিলে বলতে লাগলো। এই না না না, খাচ্ছি আমি, এই দেখুন খাচ্ছি আমি। তবু আপনার প্রাডাকে ডাকবেন না প্লিজ। বলেই মাই এক লাফে চলে গেল সার্ভিং ড্যাকের কাছে। ওপর থেকে যাই পেল তাই হাতে ভরে মুখে পুরে গপাগপ করে গিলতে লাগলো কোনো মতে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখছে মেয়েটার কাণ্ড, দুহাতে খাবার নিয়ে মুখে পুড়ছে, গাল দুটো ভরে গিয়ে মুখটা দেখা যাচ্ছে পটকা মাছের মতন। মুগ্ধ বিরক্ত হয়ে চোখ সরাতে গেলেই হঠাৎই তার দৃষ্টি আটকালো মাহির গায়ে। আশ্চর্য হলেও সত্যি এতক্ষণ একবারও মুগ্ধর দৃষ্টি মাহির গায়ে পড়েনি। পড়লে হয়তো আবারও। আগে মেয়েটার কান কপালে শনি লাগতো। মুগ্ধ কেমন শক্ত চোখে তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম, তখনই পেছন থেকে এক হাতে শক্ত করে মাহির কোনোই চেপে ধরে মেয়েটাকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে নিল নিজের দিকে। এহেন কর্মকাণ্ডে মুখ ভর্তি খাবার নিয়ে হা করে ভাবলার মতো তাকিয়ে রইল মাহির। সেকেন্ড খানিক পেরোতেই মুগ্ধের হাত চলে গেল তার পরনের গ্রাউন্ডটার কাঁধের অংশে। সেটায় শক্ত হাতে টেনে ধরেছে মুগ্ধ। চোখ মুখ লাল করে ছেলেটা কেমন গর্জনে তুলে বলতে লাগলো। এগুলো কি পরেছিস তুই? কে দিল তোকে মেয়েদের কাপড়? হ্যান্সার মেয়ে। এহেন বজ্র কণ্ঠে আটকে উঠে মাহি। মুখ ভর্তি খাবার নিয়ে কিছুটি বলতে পারলো না বেচারি। মুগ্ধের মেজাজ এবার তুঙ্গে। সঙ্গে সঙ্গে ছেলেটা ছিঁড়ে ফেললো মাহির পরনের জামার কাঁধের অংশ। মাহি তৎক্ষণাৎ দুই হাত চেপে ধরে নিজের ভয়ে ভয়ে অস্বস্তিতে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল কেমন। তার ছোট্ট মাথায় এখনো ঢুকছে না মুগ্ধের হঠাৎ রেগে যাবার কারণ কি। এদিকে মুগ্ধ তাতে ধর চেপে অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটার মুখপানে। তার মনে এবার কি চলছে কে জানে। সে কিয়ৎক্ষণ একইভাবে তাকিয়ে থেকে তখনই গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওইদিকে তার প্রস্থান ঘটতেই জামার ছেঁড়া অংশ চেপে ধরে ধপ করে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল মাহে। চোখ দুটো বোধহয় শুকিয়ে গিয়েছে তার, না হলে তো এতক্ষণে এক দু ফোঁটা অশ্রু ঠিকই ঝরতো সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটো থেকে। বিকেলে নেমেছে বেশ কিছুক্ষণ হবে। বাড়ির পেছনে চেরি ব্লসম বাগানটি হাঁটাহাঁটি করছে সিদ্ধার্থ। বিকেলের সময়টা এই বাগানে বেশ ভালোই কাটে তার। চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য যেন বরাবরই মুগ্ধ করে তাকে। সে টানে আজও ছোটে এলো ছেলেটা, তবে তার মুখটা আজ গম্ভীর, কপালে একটা চিন্তার ছাপ। সে একবার কি মনে করে হাঁটার মাঝপথে ঘাড় উঁচিয়ে তাকালো প্যালেসের দোতলার দিকে। তখনই তার নজরে পড়লো মাহি। ছেলে মেয়েটা জানলার পাশে কাউচে বসে দূর আকাশে
পচে তাকিয়ে আছে। সিদ্ধার্থের হঠাৎ কি হলো কে জানে, তার সারা শরীর কেমন ঝাঁকিয়ে উঠলো। দেখো, ছেলেটা তড়িঘড়ি করে নিজের নজর লুকালো এদিক ওদিক, চোরের মতো কাচুমুচু করতে হঠাৎ চের পেল নিজের কাঁধে কারো হাতের শীতল স্পর্শ। তখন হকচকিয়ে উঠে পেছনে ফিরে সিদ্ধার্থ সম্মুখে ছিল যেন এক গম্ভীর মানুষকে দেখে ভরকে গিয়ে অস্ফুটে আওড়ালো। এডউইন, সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ বিদেশি পুরুষ হাসল ঠোঁট পিছে, গোল গোল মুখ, তার কপাল থেকে জানগাল বরাবর আড়াআড়ি ভাবে বসে আছে একখানা গম্ভীর দাগ। সেই কি বিভৎস রূপ তার! ডান চোখ ঠিক থাকলেও বাম চোখে পড়ে আছে সফেদ রঙা লেন্স। পরনের কালো ফর্মাল প্যান্ট, হাত ঝুঁকিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সিড? আমায় দেখে হঠাৎ করে এত ভড়কে গেলে কেন? সিদ্ধার্থ আমতা আমতা করলো, শুকনো ফাঁকা চোখ গিলে কোনো মতে বলল, কই না 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 তো। অ্যাজুয়েন বিচক্ষণ মস্তিষ্কের মানুষ, মিথ্যেগুলো সহজে ধরে ফেলতে পারেন তিনি। শত হলো মনস্টারের রাইট হ্যান্ড বলে কথা। মনস্টারের মতো একটু একটু ভয়ঙ্কর না হলে কি আর হয়? অ্যাজুয়েন ক্রমশ এগিয়ে আসছে সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ ভয়ে ভয়ে কদম পেছাচ্ছে, তবে খুব বেশি পেছাতে পারল না বেচারা। তার আগে তাকে আটকে ফেলে অ্যাজুয়েন খুব সূক্ষ্মতার সাথে কোমর থেকে বন্দুক বের করে এনে ঠেকিয়েছে সিদ্ধার্থের গোপনাঙ্গ বরাবর। তা টের পেতেই ভয়ে তটস্থ সিদ্ধার্থ হকচকে মুখ খোলার আগে শোনা গেল অ্যাজুয়েনের গম্ভীর কণ্ঠ। কি লুকাচ্ছ? সিদ্ধার্থ তৈরি করে মাথা নাড়ায় দুই দিকে, ভয়ার্ত কণ্ঠে বার কয়েক ঢোক গিলে বলে, বিশ্বাস করুন এডউইন, আমি কিচ্ছু লুকাচ্ছি না। অ্যাডুইনের চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। সে আবারও সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে উঠছে, তাহলে তোমার মুখটা এমন চোরের মতো কাচুমাচু করছে কেন? আসলে এডউইন, আমি ভুল করে মনস্টারের? কি করেছো মনস্টারের? অ্যাডুইনের কণ্ঠে স্পষ্ট বিচলিত ভাব, চোখে মুখে এক প্রকার আগুন। সিদ্ধার্থ ভয়ে গুটিয়ে গেল আবারও। তখন নিজেকে শুধরে বলল, না মানে বলছিলাম কি, আমি ভুল করে মনস্টারের নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছি, তাই এইভাবে কাচুমাচু করছিলাম। বিশ্বাস করুন এডউইন, আমি এমনটা ইচ্ছে করে করিনি। অ্যাডুইন কুচকে তাকিয়ে আছে কেমন। সিদ্ধার্থের বলা কথাটা এক প্রকার টুক ধরে পরক্ষণেই পাল্টা প্রশ্ন করল। নিষিদ্ধ জিনিস বলতে? সিদ্ধার্থ মাথা নোয়ায়, জড়সড় ভাব রয়ে সয়ে জবাব দেয়, প্যালেসের দোতলার দিকে তাকাবেন না এডউইন, সেখানে আপাতত মনস্টারের নিষিদ্ধ জিনিস আছে। অ্যাডুইন মাথা তুলে তাকায়নি একবারও। আবার তার কৌতূহলে যেন ক্রমশ বাড়ছে নিষিদ্ধ জিনিসটা তাকে জানার জন্য। সে নিজের বন্দুকটা একটু চেপে ধরল সিদ্ধার্থের গায়ে, তাতে দাঁত খেচে জিজ্ঞেস করলাম। সোজা সাপটা উত্তর দাও, এই নিষিদ্ধ জিনিসটা কি? সিদ্ধার্থ আর চুপ থাকলো না, তৎক্ষণাৎ গড়গড়িয়ে বলে দিল সবটা শুনে অ্যাডুইন যেন আকাশ থেকে পড়লো। তার চোখে মুখে একটা শতবাকতা লেপটে গিয়েছে ইতিমধ্যেই। তার ঠোঁটের ফাঁক দিয়ে অস্ফুটে কেবল বেরোলো, বাংলাদেশ থেকে মেয়ে এনেছে? সিরিয়াসলি? রাশিয়ায় কি মেয়েদের অভাব পড়েছিল? মনস্টার প্যারাডাইসের ঠিক পেছনে রয়েছে বেশ পুরনো মাউন্টেনের চূড়া নির্মিত দি অ্যাসাস হাউস, যা শ্যাডো মনস্টার পেন্ট হাউস নামে পরিচিত। সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি বাড়ি, বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পাহাড়ি উঁচু নিচু পথ দিয়ে উপরে উঠেছে অ্যাজুয়েন। বসের সাথে দেখা হয় না তার আজ কতগুলো দিন হলো। পেটের মধ্যে গোছানো আছে বেশ কিছু কথা, সবগুলো একে একে বলতে হবে মনস্টারকে। পেন্ট হাউসের বক্সিং ক্লাব, পাঞ্চিং ব্যাগের ধপধপ শব্দে মুখরিত চারিপাশ। অ্যাডুইন সগর্বে হেঁটে যাচ্ছে বক্সিং ক্লাবের দিকে। ক্লাবের দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুজন দেহরক্ষী। তারা অ্যাডুইনকে দেখতে পেয়েই হালকা কুনি জানিয়ে পথ থেকে সরিয়ে দাঁড়ালেন। অ্যাডুইন গম্ভীর মুখে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অদূরেই তাকাতে দেখলো মনস্টার নামক বলিষ্ঠ দেহী পুরুষ একসাথে দুটো পাঞ্চিং বক্সে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে, কখনো দুই হাত দিয়ে তো কখনো আবার পা দিয়ে। পরনে কেবল কালো একটা ঢিলেঢালা ট্রাউজার, গা উন্মুক্ত, দু হাতে দুটো বক্সিং গ্লাভস। একের পর এক পাঞ্চে শব্দই হচ্ছে পেশ। যুবকের সর্বাঙ্গ ঘামে জবজবে অবস্থা। অ্যাডুইন চুপচাপ কদমে বাড়িয়ে এগিয়ে গেল খানিকটা।
সামনে মনস্টারের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে মাথা নুইয়ে বলতে লাগলো। গুড ইভিনিং মনস্টার। মনস্টার জবাব দিলেন না। নিচ থেকে ওয়ার্কআউটে মত্ত থাকলেন তেমন। অ্যাডউইন খানিকক্ষণ চুপ থেকে কেমন হঠাৎ বলতে লাগলো। আপনার ধারণা সঠিক ছিল মনস্টার। বার্গান্ডি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুহূর্তে হাত দুটো থমকে গেল মুগ্ধের। বলিষ্ঠ চওড়া বুকটা ওঠানামা করছে ক্ষণ ক্ষণ। কপালের উপর লেপটে থাকা ভেজা চুলগুলো হাতে হতে চুইয়ে পড়ছে ঘাম। বাদামি চোখ দুটো ক্রমশ রক্তবর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত হয়েছে। মুগ্ধ হাত থেকে গ্লাভস দুটো খুলতে খুলতে আদেশ ছুড়ল। ভিভেদু মাসিনো। হাডুইন চুপচাপ মাথা ঝাঁকায় গম্ভীর মুখেই সেখান থেকে পা বাড়িয়ে হাঁটা ধরে বাইরে, মানে মনে মনে ক্রু হেসে আওড়ায়। মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করে পার পেয়ে যাবে এমন কোনো বাপের ব্যাটা এখনো জন্মায়নি। ইনকরা কালো রং শার্ট, পরনে বাদামি প্যান্ট, কোমরে বাঁধা বেল্টের গায়ে আঁকা একখানা রাক্ষসের ছবি, গায়ে লম্বা ওভারকোট যার দৈর্ঘ্য হাঁটুর নিচ অবধি পেশ। মাথার ওপর সেজেছে একখানা কালো রঙা গোলাকার ফোডেরা টুপি। টুপির ওপর দৈর্ঘ্য এতটাই বড় যার উপস্থিতি প্রথমে দর্শনে যুবকের মুখাবে একটা পরিলিখিতই হবে না। দেখা যাবে কেবল তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো, যুবকের নিচের ছোচ্চা, ডান পাশে লিপ পিয়াংসি করা, ঝুলছে প্লাটিনামের রিং। একইভাবে বাম পাশের ভুরুর এক পাশেও পিয়াংসি করা, সদ্য শেভ করা লম্বাটে চোয়ালখানা দৃঢ় হয়েছে আরও। যুবকের বাম হাতের কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট, যা প্রমাণ করছে এ আর কেউ নয়, দি শ্যাডো মনস্টার। তার চিরচেনা রূপে আবর্তিত হয়েছে আজ। ঠোঁটের ভাঁজে সিগার জ্বলছে মনস্টারের সগৌরবে। দুই হাত প্যান্টের পকেটে গুজে হেঁচে আসছে বাগানের পথ দিয়ে। তার পিছু পিছু আসছে অ্যাডউইন, হাতে ব্রিফকেস জাতীয় কিছু একটা। মনস্টার বাগান থেকে বেরিয়ে খানিক এগোতে হঠাৎ কি মনে করে যেন থামলো। ধীরে ধীরে নিজের ফেডোরা টুপির আড়ালে লুকায়িত বাদামি চোখ জোড়া ওপরে তুলে প্যালেসের টাওয়ারের দিকে হঠাৎই দেখলো কেউ একজন তাকে দেখামাত্র লুকিয়েছে সন্তর্পণে। মনস্টার দাঁত ঠোঁট পিষল, হাসল। তীক্ষ্ণ দৃষ্টির ওপর তাক করে রেখে গমগমে গলায় ডাকল। সেড। বেচারা সিট চেরি ব্লসম টিয়ের আড়ালে লুকিয়ে এতক্ষণ দেখছিল। তবে মনস্টারের বাড়ি থেকে তার চোখে ফাঁকি দেওয়া আর কি এত সহজ? সিট ধরা পড়ে যাওয়ায় কোনোরকম কাচুমাচু করে নিয়ে এগিয়ে এসে চুপচাপ মাথাটা নুইয়ে রেখেছে। ভদ্রতায় করে কণ্ঠে বলল, জি মনস্টার। মুগ্ধের চোখ নেমেছে সিদ্ধার্থের উপর, যে ধীরে ধীরে সে নিজের ঠোঁটের ফাঁক থেকে সিগার সরিয়ে নিল এক হাতে। অতঃপর শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধল, খেয়াল রাখবি আমার অপছন্দের জিনিসের আশেপাশে যেন একটা মাছিও ভনভন না করে। আর ভুল ক্রমে যদি মাছি তুই হয়ে যাস তাহলে নো প্রবলেম, ফিরেছি তোকে আমার হাঙরদের খাবার বানাবো। হপি গট মাই পয়েন্ট কিরো। পুরো শরীর জুড়ে ঝংকার বয়ে গেল সিদ্ধার্থের। গলায় নামলো অনাকাঙ্ক্ষিত শুষ্কতা। বেচারা মুখ ফুটে বলতে অবধি পারল না কিছু, স্রেফ মাথা নাড়ালো উপর নেচ। মুগ্ধ আবারও বলল না কিছু। সিদ্ধার্থ তৎক্ষণাৎ পথ থেকে সরে দাঁড়াতে মুগ্ধ গটগট পায়ে হেঁটে চলে গেল সেই দিকে। এদিকে সে যেতেই বুকের উপর হাত ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সিদ্ধার্থ। বাইরে এত বাতাস, তবুও কপালটা কেমন ঘামছে তার। বেচারা দূর দূর করে বুকে পকেটে হাঁচড়ে রুমাল বের করে যেই না বের করবে অমনি প্যালেসের দোতলা থেকে ভেসে এলো মাহির ভাঙা কঞ্চ। এই যে শুনছেন? এই বুঝি ভয়ে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সিদ্ধার্থের। বেচারা হাত পা কাঁপছে অনবরত। মাহি তাকে ডাকছে কেন সে কি জানে না? তার দিকে চোখ তুলে তাকানোর জন্য সবার নিষিদ্ধ, সবচেয়ে বেশি নিষিদ্ধ সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থের এহেন ভাবনার মাঝে আবারও ভেসে এলো মাহির কঞ্চ। কি ব্যাপার, আপনাকে ডাকছি শুনছেন না? সিদ্ধার্থ তৎক্ষণাৎ দু কদম এগিয়ে এসেও দেখে নিল মনস্টার এখনো ওয়ার্কওয়েতে আছে কিনা। যে দেখলো অমনি মনস্টারে প্রস্থান ঘটিয়েছে বেশ আগে। অমনি বেচারা উল্টে ঘুরে এসে দাঁড়ালো আগের জায়গায়।
বলেও মাথাটা না তুলে জবাব দিল। কি বলবে? মাহিব শুকু চায়। লোকটা অমন মাথা নুয়ে রাখলো কেন? কি হয়েছে তার? মায়ের অবচেতন মন একবার চাইলো গলা উঠিয়ে জিজ্ঞেস করতে চাইলো, তবে পরক্ষণে ভাবলো। থাক গে, যার যার ইচ্ছা। তাই মাহি আর প্রসঙ্গ বড় করলো না, সোজা সবটা জিজ্ঞেস করে উঠল। এই মনস্টার এমন সেজেগুজে কোথায় যাচ্ছে? সিদ্ধার্থ কেমন অদ্ভুত হাসলো মেয়েটার কথায়, নজর ঝুঁকিয়ে রেখে কণ্ঠ উঁচিয়ে গভীর কণ্ঠে কেবল জানালো, কোথায় আবার? যার শ্মশানে যাবার সময় ঘনিয়ে এসেছে তাকে শ্মশানে পাঠাতে যাচ্ছে।